সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর সামিনা লুৎফা। আমি আপনার কাছে যেতে চাই যে আমরা একটা উৎসবের দিকে যাচ্ছি, সেটা তো উৎসব তো মাতৃতান্ত্রিক একটা বিষয়, যে উৎসবের নেতৃত্বে তো মায়েরা থাকেন। সেই জায়গা থেকে যদি আমরা একটু ঐতিহাসিক আলোচনাতে যাই, আমাদের মানে যে ধর্মীয় জায়গা থেকে এই উৎসবের উৎপত্তি, সেখানেও এবং আমাদের নিজেদের যে সমাজ, সেইখানেও তো আসলে মাতৃতন্ত্র খুব একটা এখানে কোথাও নেই আসলে পৃথিবীতে। যা দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রে পিতৃতান্ত্রিকতাই আমরা দেখি। এবং এখানে যদি আপনি মনে করেন যে কোন একটি বিশেষ দায়িত্ব একজন মানে পরিবারে মায়ের উপর পড়ছে, সেটা তো শ্রম বিভাজনের একটা অংশ। এবং সেই শ্রম বিভাজনে তিনি কি মানে ক্ষমতাই তো কিনা যিনি মানে যাকে সামনে দেওয়া হচ্ছে কাজের মূল হিসেবে, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে এখানে সিদ্ধান্ত গ্রহণের তার ক্ষমতা আছে কিনা, এবং উনি তার কি পারচেজিং পাওয়ার আছে কিনা, তাহলে তিনি কি মানে উপার্জন করে নিজের উপার্জন থেকে খরচগুলো করছেন, না স্বামীর উপার্জন থেকে বা বাবার উপার্জন থেকে এই খরচগুলো করছেন। এগুলো কিন্তু কারো মুখাপেক্ষী থাকছেন কিনা, হ্যাঁ তিনি ডিপেন্ডেন্ট কিনা, প্রকৃতপক্ষে তার নিজের এজেন্সিটা আছে কিনা, তিনি কি নিজের জায়গা থেকে করছেন, সিদ্ধান্ত নিতে পারছেন, সিদ্ধান্তটি নিতে পারছেন কিনা। সুতরাং এইসব জায়গায় খরচ বলেন, বা যেহেতু উৎসবটিতে এক ধরনের মানে নারীর যে রোল আমরা যাকে বলি, যা তৈরি হয়ে আছে বহুদিন ধরে এই পিতৃতান্ত্রিকতার ভেতরে, যে রোলটি তৈরি করা হয়েছে, তাকে মা হতে হবে, তাকে সব সামলাতে হবে, তাকে এই জিনিস রান্না করতে হবে, জামা কাপড় কিনে দিতে হবে, সবাইকে খুশি রেখে তারপরে নিজে খুশি হতে হবে। এই নিজে কিছু কিনছেন কি কিনবেন কিনা, সেটা হচ্ছে সবার পরের বিচার। এখন এই বিষয়গুলো যখন সামনে না আনবেন, তখন মানে মানে নারী কতটুকু আসলে এই উৎসবে ক্ষমতাধর, বা আসলে এই উৎসবটা কতটা তার নিজের, সেই প্রশ্নটা কিন্তু খুব সামনে চলে আসে। উৎসবের যে আনন্দ, সেখানে তো মা বোন মেয়ের ভূমিকাটা একটা বড়। তারা যদি তাদের স্পর্শ ছাড়া তো উৎসব সুন্দর হয় না। এই যে স্পর্শের কথা বলছেন, এই স্পর্শটি যে কি সেটা কে তৈরি করে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই না? যে কোন স্পর্শটি মানে উৎসবকে সুন্দর করে। এখন আমার কাছে মনে হয় কি, যে যখন নারী তার নিজের জায়গাটা পেয়ে যান, যখন তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তৈরি হয়, তখন এই উৎসবটি সত্যিকার অর্থে উভয়ের স্পর্শেই সমান ভালো হয়ে ওঠে। তা না হলে আসলে হয় না। আমরা আরো একটা জায়গায় দেখতে পাই যে ধরেন যারা অনেক বেশি মানে প্রান্তিক অবস্থান থেকে আসেন, সেখানে আপনি দেখবেন যে মানে সমাজবিজ্ঞানে মোটামুটি ভাবে আমরা এইটুকু প্রমাণ পেয়েছি যে নারীর যখন উপার্জন ক্ষমতা তৈরি হয়, তখন সবচাইতে বেশি মানে সরাসরি প্রভাব পড়ে তার সন্তানদের পুষ্টিতে এবং শিক্ষায়। এবং নারী যাই উপার্জন করেন, তার মানে সিংহভাগ, বিশেষ করে যারা অনেক কম উপার্জনকারী শ্রেণী, তাদের মধ্যে নারীর উপার্জনের সিংহভাগ সন্তানের পুষ্টির পেছনে খরচ হয়, কারণ তার তো ওইটাই সবচেয়ে বড় মানে অভাবের জায়গা। এবং তার মানে তিনি নিজে উপার্জন করে, মানে যখন কেউ মা হন তখন তার ওইটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, কারণ তার সন্তানের পুষ্টি নিশ্চিত করা তার জন্য খুব গুরুত্বপূর্ণ। অগ্রাধিকার অবশ্যই ওখানেই যায়। কিন্তু উৎসবটা আসলে সার্বজনীন কতটা, সেই প্রশ্নটা তো আমাদের রাখতে হবে। কারণ আমাদের মানে সমাজে দিনে দিনে যেরকম ভোগ্যপণ্যের প্রসার অনেক বেড়ে গেছে, আমরা তো দেখছি খুবই পণ্য প্রধান একটি সমাজে পরিণত হয়েছে আমরা। এবং আমরা রাষ্ট্র হিসেবে আমার কাছে মনে হয় যে বেশিরভাগ মানুষের যে সমাজ, যে সমাজে বেশিরভাগ মানুষের যে কষ্ট দুঃখ, সেটা দূর হওয়ার জায়গা তৈরি হবে, সেটা থেকে আমরা অনেক দূরে, আর দিনে দিনে আরো বেশি দূরে চলে যাচ্ছি। তারপর মা বা বোন সে যতটুকু পায় সেটাই তো আবার সবাইকে বিলিয়ে দিতে চান। মানে সামান্য ওটাও তো একটা মানে কনস্ট্রাক্টেড পার্ট, যে আপনাকে বিলিয়ে দিতে হবে, না হলে আপনি ভালো মা নন। ধরেন বিজ্ঞাপনী যে সংস্থাগুলো, বিজ্ঞাপন যারা বানান, এটা নিয়ে এর আগেও আমরা একবার আলোচনা করেছি। এবং ধরেন রিসেন্টলি এই বিজ্ঞাপনগুলো আরো বাড়ছে। যে একটা দেখলাম যে একজন আর্কিটেক্ট মা, তিনি প্রশ্নই করছেন যে ওনার সন্তানের উনি যথেষ্ট দেখভাল করতে পারছেন না, সুতরাং উনি ভালো মা নন। এটা কিন্তু একটা পরিষ্কারভাবে একটা কনস্ট্রাক্ট তৈরি করা হয়েছে, যে মা ভালো হতে গেলে এই হতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে একজন মা এবং বাবা উভয়ের দায়িত্ব কিন্তু সন্তানের ক্ষেত্রে সমানভাবে বন্টিত হওয়া উচিত। দায়িত্ব শুধু মারই নয়, মানে উনি বাইরেও সামলাবেন, এখন তিনি বাইরেও কাজ করছেন, মানে অন্দরে বাইরে দুই জায়গাতেই তাকে সমানভাবে, হ্যাঁ সমানভাবে বেশি। এখন তার ফলে যেটা হচ্ছে, আমরা এটাকে সমাজবিজ্ঞানের ভাষায় বলছি ডাবল বার্ডেন। মানে আমরা বাইরেও কাজ করছি, সংসারের কাজও কমছে না।
কারণ যেহেতু ভ্যালুটা চেঞ্জ সেটা কি এরকম যে আমরা মাকে দেখতে চাই দুর্গার মতো, কিন্তু সম্মান দেওয়ার সময় তাকে ভেবে দিচ্ছি না? না না, অবশ্যই সম্মান তো অনেক পরের ব্যাপার, মানে মিনিমাম স্বীকৃতি দেওয়ার সময় রাইটের যদি জায়গাটাতেই স্বীকৃতির জায়গায় তো যদি বলি, হ্যাঁ। মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্বীকৃতির জায়গায় মুশকিল হচ্ছে, যেহেতু তার সেই তাকে মানে হয়তো আপনি দেখবেন যে যেখানে নারীরা কথা বলছেন, আউটস্পোকেন, তারা তাদের এজেন্সি তৈরি হচ্ছে, সেখানে হয়তো সমতার জায়গা আরো খুব মানে আমরা হয়তো ভবিষ্যতে দেখতে পাবো। কিন্তু যেখানে নারী শিক্ষার জায়গা থেকে পিছিয়ে আছেন, কিন্তু তিনি হয়তো বাইরে কাজ করছেন, তিনি গার্মেন্টসে কাজ করছেন বা কারো বাড়িতে গৃহশ্রমিক হিসেবে কাজ করছেন। কারণ নারীদের কিন্তু এই আমাদের লেবার ফোর্সে নারীদের অংশগ্রহণ কিন্তু এখন মানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, ভিজিবলি খুবই ফেমিনাইজেশন অফ লেবার ফোর্স হয়ে গেছে। কিন্তু এই অবস্থায় কৃষিতে পর্যন্ত নারীরা বিভিন্ন সেক্টরে কাজ করছেন, কিন্তু তার সেই তার উপার্জিত আয়ের উপর তার মানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এটি কি তৈরি হচ্ছে কিনা, এবং এটার ক্ষেত্রে শিক্ষা এবং সমাজের বিভিন্ন মূল্যবোধের সাংস্কৃতিক যে জায়গাগুলো রয়েছে সেই জায়গার পরিবর্তন না হলে পরে এটা একেবারে অসম্ভবের জায়গায় থেকে যাবে। এবং ওই কনস্ট্রাক্ট গুলোর কথা যেগুলো বলছি, যে ভালো মা, কিন্তু ভালো বাবার কথা তো বলা হচ্ছে না। মানে বাবা যে ধরা যাক 10 বছর ধরে আর্কিটেক্ট ছিলেন, তার ক্ষেত্রে বিষয়টা আসছে না, মার ক্ষেত্রে প্রমাণ দিতে হচ্ছে যে আমি ভালো মা হতে গেলে আমাকে এই প্রমাণ করতে হবে। হ্যাঁ, সেটা তো একটা আছে, প্লাস মানে ওটার সাথে তো ওইটাই, মানে আপনি আলোচনাটা বিজ্ঞাপনের দিকে নিয়ে গেলেন, সেখানে আমরা দেখতেও পাই যে মা সন্তানের জন্য কোন সিরিয়ালটা পছন্দ করছে খাবারের, সেটার উপরও মার একটা গুণাগুণ যাচাইয়ের একটা কথা বলা হয়। সবাই ক্ষুধার্ত হ্যাঁ, হচ্ছে সবাই ক্ষুধার্ত এবং সবাই ক্ষুধার্ত হয়ে মাকেই বলছে, এবং বলা হচ্ছে যে এই খাবারটা তো খুব মানে মানে খেতে খেতে একদম অভ্যস্ত তৈরি হয়ে গেছে, ভালো লাগছে না, আর নতুন কিছু দাও, এটা ওটাও মায়ের দায়িত্ব। ওটাও মার দায়িত্ব। এবং ওই যে আমার মাকে সব জানতে হবে, আমরা অনেক আগেই পড়েছি না, আমার মা সব জানে। কিন্তু আমার মা সব জানে, আমরা মাকে কতটা জানি, এই বিষয়ে একটু জানতে চাবো। করে গেছি যে আসলে মাকে আমরা কতটা জানার চেষ্টা করি। আমার মা সব জানে এটা আমরা বলতে চাই, কিন্তু আসলে মাকেই বা আমরা কতটা জানি। আমরা যারা একই রকম মানে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই, তার মানে মারা এবং তাদের মেয়েরা একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই, তো তার ফলে মেয়েদের পক্ষে জানাটা একটু সম্ভব বেশি। আচ্ছা, কারণ অভিজ্ঞতাটা কাছাকাছি হয়। কাছাকাছি, হ্যাঁ। কিন্তু ছেলেদের কথা আমার মানে আমি ঠিক জানি না, নিশ্চয়ই কেউ কেউ মানে আমি কারোকে আলাদা করে বলছি না, কিন্তু যেহেতু তাকে শেখানোই হয় যে পৃথিবীটাই তোমার জন্য অপেক্ষা করছে, সেই জন্য হয়তো জানার চেষ্টাটা সবসময় থাকে না। মানে দুটো পথ আলাদা। মানে আমার কাছে যেটা মনে হয় যে আমি যখন 12 বছর বয়স, তখন আমি প্রথম রিক্সা করে বাইরে বের হওয়ার অনুমতি পেলাম, একা একা যাওয়ার। আর আমার মেয়ের বয়স এখন প্রায় 10.5, সে আর কয়েকদিন পরে পাবে। কিন্তু আমি বুঝি যে ওর আর আমার সময়ের মধ্যে খুব বেশি পার্থক্য হয়নি। আমার যে ভয় উৎকণ্ঠা নিয়ে আমার 12 বছর বয়সে এটা শুরু করেছিলাম, আমার ধারণা ও আরো বেশি ভয় উৎকণ্ঠা নিয়ে শুরু করবে। মানে সমাজটা আমাদের জন্য সময়টা একই আছে, কিন্তু খুব যে পাল্টেছে বেড়েছে বলছেন, আমার কাছে মনে হয় বেড়েছে, পাল্টেছে, উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে গেছে। হ্যাঁ, কারণ একটা ছিল কি যে ধরেন আমরা যখন বড় হয়েছি তখন ঢাকা এত ঘনবসতিপূর্ণ ছিল না। আমি যখন এইচএসসি মানে মাত্র এসএসসি পাশ করেই একা একা চলে এসেছি ঢাকায় পড়তে, স্কুল ডিঙিয়ে কলেজে চলে এসেছি একা একা পড়তে। তখন মানে আমি একাই বাসায় থাকতাম হয়তো, এরকম ব্যাপার স্যাপার এখন ঘটানো কঠিন হবে। মানে এখন তো আমি আমার মেয়েকে ছাড়বো কিনা একা, কারণ ঢাকা এখন আরো অনেক বেশি নারীর জন্য অনিরাপদ হয়েছে, অনেকের, বেশিরভাগ মানুষের জন্যই হয়েছে, নারীর জন্য হয়েছে বিশেষ করে। যেমন আপনি যে এই যে উৎসবের আয়োজন, এই যে এত কিছু চলছে, মানে চারিদিকে সবাই পাগলের মতো দোকানপাটে কাজ করছেন, এবং আমরা যারা জানি যে দোকানে প্রচুর মানে বিক্রয় কর্মী এখন নারী রয়েছেন, এবং তাদের বাড়িতে ফেরার নিরাপত্তা, এবং শেষের দিনগুলোতেই শেষ 10টা রোজায় তাদের তো প্রচুর সময় দেরি হবে, সন্ধ্যার পরে তাদেরকে বাড়ি ফিরতে হবে, মানে অনেকের মাঝরাত হয়ে যাবে। এরা যে ফিরবেন বাড়িতে এবং এরা যে ঠিকঠাক ফিরতে পারবেন, এই মানে নাই তো আমাদের। এবং আমরা জানি যে আমরা যখন কাজের জায়গাটাতেই বা তারা কতটা নিরাপদ আছেন, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আমরা যখন ধরেন গার্মেন্টস কর্মীদের নিরাপত্তার প্রশ্নে যাই, তখন আমরা দেখি একটা তো রয়েছে স্ট্রাকচারালি বিল্ডিংটা ধসে যাবে কিনা, বা ফায়ার এক্সিট বন্ধ করে দেওয়া আছে কিনা, সেগুলো একটা ব্যাপার রয়েছে। কিন্তু যখন আমরা হ্যারাসমেন্ট বা অ্যাবিউজের কথা জায়গায় যাই, তখন আমরা দেখি যে এটা একটা মানে র্যাম্পেন্ট ব্যাপার। এবং গালিগালাজ করা, এটা হচ্ছে মানে গালিগালাজ সহ্য করা কাজের ক্ষেত্রে, এটা মানে
খুবই কমন। এবং আমার একজন ছাত্রী খুব রিসেন্টলি সে এটার উপরই একটা কাজ করেছে, এবং ও দেখছে যে পুরুষ সহকর্মীরা ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তারা মারধরও খান, কিন্তু নারীরা হয়তো মারধর খাওয়ার সংখ্যা মানে কম তার ফাইন্ডিংসে, কিন্তু অন্যভাবে নিপীড়নের শিকার অন্য হচ্ছে। সমস্ত নিপীড়ন তাদের বেশি। এবং গালিগালাজ, এবং এই গালিগালাজের সবটাই কিন্তু মানে যৌন নিপীড়নের শামিল। এবং সেই সমস্ত গালিগালাজ থেকে নিয়ে তাদেরকে নানাভাবে বিভিন্ন কুপ্রস্তাব দেওয়া থেকে শুরু করে নানাভাবে তাদেরকে মানে কনফর্ম করানোর চেষ্টা করা যে তুমি নিয়ম মানো, তা না হলে তোমার এই অবস্থা হবে। এবং যেহেতু তারা একা থাকছেন বেশিরভাগ নারী, এবং তাদের জন্য ঘরে ফেরা যেমন কষ্টকর, যেই বাড়িতে থাকছেন সেই বাড়ির বাড়িওয়ালা তাকে কি ট্রিট করছেন, এবং ওই বাড়ির আশেপাশে কেন্দ্রিক আরো নানান রকম বিষয় কিন্তু এখানে যুক্ত হয়ে যায়। এবং আমরা কিছু অ্যানেকডোটাল এভিডেন্স পেয়েছি, কিছু গল্প পেয়েছি যেগুলো শুনলে আশ্চর্য হবেন। পরিষ্কারভাবে পরিবর্তন হচ্ছে, কিন্তু সেই পরিবর্তনটা নারীর জন্য আরো বেশি মানে আনসেফ, অনিরাপদের দিকেই যাচ্ছে। এবং যে নারী ধরেন হেল্পার থেকে অপারেটর হচ্ছেন, অপারেটর থাকা অবস্থায় পর্যন্ত উনি অন্য নারীদের সাথে এক রুমে শেয়ার করতে পারছেন, কিন্তু যখন উনি সুপারভাইজার হচ্ছেন, যদি এটা খুব কম, কারণ সুপারভাইজার খুব কম হয়, যারা হচ্ছেন তাদের পক্ষে ওই অন্য অপারেটরদের সাথে থাকা সম্ভব হচ্ছে না, কারণ এক ধরনের পাওয়ার রিলেশনশিপে একটা সমস্যা তৈরি হয়। উনি যখন একা থাকতে যাবেন তখনই কিন্তু প্রশ্নটা উঠবে যে উনি একা থাকেন, উনি খারাপ মেয়ে। সুতরাং ওনাকে তখন একজন স্বামী জোগাড় করতে হচ্ছে, এক ধরনের সামাজিক লেবেলের মতো করে। এবং এই স্বামীকে উনি পয়সা দেন, উনি টাকা দিয়ে একজন স্বামী ভাড়া করেন, রাখেন। হ্যাঁ, মানে এবং এটা একটা এক ধরনের মানুষের আমি এই যে এই কথাটা আমার খুব মনে ধরলো বলতে চাই এই জায়গায়, এই যে স্বামী রাখা বা এই যে এই জায়গাটায় সমাজ যে বদলায়, আপনি বলেন আপনার মেয়ে এবং আপনার জায়গাটা খুব একটা বদলায়নি। এই জায়গা থেকে আমার যতটুকু মনে পড়ে, আমি একটা কাজ করেছিলাম 94-95 দিকে, একটি পত্রিকা অন্য পক্ষ নামে একটি পাতা বেরোতো, একটি পত্রিকা ভোরের কাগজে। তখনও জায়গাটা এই জায়গাটাতে ছিল, তখন গার্মেন্টস একটা বিস্ফোরণ হচ্ছে, নারীদের শ্রমিকরা আসছেন, তখনও কোনো কোনো বস্তি এলাকা এই কাজটা করতে হতো। এখন হয়তো মানে বস্তি নাই, হয়তো ফ্ল্যাটে বা কোনো আবাসিক এলাকাতে ভালোভাবে থাকে, তো জায়গাটা কিন্তু একই রয়ে গেছে, একই রয়ে গেছে। এবং একাধিক, আমি একদম পরিষ্কার মনে করতে পারি, আমরা যখন থার্ড ইয়ারে পড়ি, এই কারওয়ানবাজার বস্তিতে আমরা বিশ্ববিদ্যালয়ে মানে ক্লাস থেকে একটা সার্ভে করেছিলাম, সেখানে আমার একজন রেসপন্ডেন্ট ছিলেন, তার ওই সময় উনি 500 টাকা মাসে দিতেন এই ভদ্রলোককে। এবং এটা হবে 97-8 কাছাকাছি। তো আমি যেটা বললাম, আমি শিরোনাম ছিল রেন্টে হাজবেন্ড, এরকম একটা নাম। হ্যাঁ, এরকম। এবং ওই যেই ভদ্রলোক, যেই মানে যিনি হাজবেন্ড স্বামী ছিলেন, তার আরো 3টা বস্তিতে 3জন স্ত্রী ছিলেন। তার মানে ওনার মাসে এই 1500 টাকা এমনি হয়। তারপর তো তাদের দ্বারা নির্যাতনের ব্যাপারটা তো আছে, অন্য কিছু তো অন্যান্য বিষয় রয়েছে। এবং আবার এবার গিয়ে যখন দেখলাম, এই 2013-14তে যখন আমরা আবার সার্ভে করলাম, তখনও এই ধরনের কেস প্রচুর পাওয়া গেল। হয়তো উনি এখানে থাকেন না, মাঝে মাঝে আসেন, এবং প্রশ্ন করতে করতে বুঝতে পারা গেল যে আসলে পরে খরচ হয়। কি খরচ তখন বোঝা গেল। আমরা ধরে নিই স্বামী আসলে খরচ হয়, মানে কি, মানে ওনার জন্য রান্নাবাড়া করেন না, খরচ আছে। কি খরচ? ওনাকে টাকা দিতে হয়। এবং এটা হচ্ছে যেহেতু ওই নারী একা থাকেন তাই। এবং তার যে মানে ওই আপনি যেটা বলছেন 94-97 15-14 খুব যে মানে ওই জায়গাটা পার্থক্য হচ্ছে তা নয়। এবং একজনের, উনি আমাকে পরবর্তীতে মাস দেড়েক আবার ফোনও করেছেন যে যিনি ওই স্বামী হিসেবে ওনার ছিলেন, তিনি ওনাকে প্রতারণা করলেন, এবং ওনার কাছে কিছুটা জমানো টাকা ছিল, সেসব নিয়ে বলেছিলেন যে, এগুলো কিন্তু খুব র্যাম্পেন্ট এই ধরনের ঘটনা, যে তারা স্বামী হয় এবং তারপর টাকাটা নেয়, নিয়ে চলে যায়। অনেক রকম মানে অনিরাপত্তা তো অনেক রয়েই গেছে, সেই জায়গাগুলো বদলাচ্ছে না। আর উৎসবে বিশেষ করে যেটা যুক্ত হবে সেটা হচ্ছে চলাচলের সময়ের যে নিরাপত্তা। আমরা বিরতিতে যাব, ফিরে এসে আমরা জানতে চাবো তাহলে সমাজটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, এটা কি এই নারীকে দেখার জন্য, নারীকে জানার জন্য সমাজ একইভাবে দেখছে? সেই জায়গা থেকে সমাজের চোখটা স্থির হয়ে আছে কেন, থাকলো কেন? সেই প্রশ্নগুলো একটু যদি আপনি বলেন, উত্তর ব্যাখ্যাটা যদি আপনার দৃষ্টিভঙ্গিটা বলেন। সমাজের চোখ কিন্তু এক জায়গায় স্থির নেই, নারীদের ক্ষেত্রে এখানে যেটা হচ্ছে, একদিকে হচ্ছে ফেমিনাইজেশন অফ ওয়ার্কফোর্স, মানে ওয়ার্কফোর্সে নারীর অংশগ্রহণটা আপনি দেখছেন, তাতে করে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সমাজ কিন্তু ছাড় দিচ্ছে। তার মানে আপনাকে যাকে আগে আটকে রাখতো তাকে আর এখন আটকে রাখছে না, সে ঘরের বাইরে বেরিয়ে যাচ্ছে এবং ইনকাম করছে, কাজে যাচ্ছে, আয় করছে। কিন্তু সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে, কারণ আয় করা মাত্রই কিন্তু তিনি একজন খুব গুরুত্বপূর্ণ ভোক্তাতে পরিণত হচ্ছেন। তিনি যখনই আয় করছেন তখন তার সেই আয়টা যেন ব্যয় হয়
সেই ব্যবস্থাটাও কিন্তু সমাজ তৈরি একজন করছে। দক্ষ ক্রেতা তৈরি করা। একজন ক্রেতা তৈরি করা, যিনি আগে ক্রেতা ছিলেন না, কারণ আগে তার স্বামী তাকে যে কটা টাকা দিত তার ভেতরে তাকে কিনতে হতো, আর এখন তার নিজের ইনকাম, সুতরাং তাকে এখন ভোক্তাতে পরিণত করা অনেক সহজ, কারণ তিনি যদি নিজের সিদ্ধান্তটা নিতে পারেন। এবং সেই জায়গা থেকে মানে নারী এই যে বেরিয়ে আসলো, এতে করে তার সিদ্ধান্ত নেওয়া, তার সক্ষমতা তৈরি, এবং তার যাকে আমরা সত্যিকার অর্থে এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতায়ন বলি, সেই জায়গাটাতে যেতে হলে মানে তার এই টাকার ওপরে বা তার উপার্জনের উপর তার এক ধরনের অধিকার, সিদ্ধান্ত তৈরির ব্যাপারটা থাকতে হবে। এবং সেইখানে সেইটাকে পুঁজি করে আমরা দেখছি, যেহেতু একটা খুবই অ্যাডভান্সড ক্যাপিটালিস্ট সমাজের দিকে আমরা যাচ্ছি, বাজার অর্থনীতি, একটা বাজারের মধ্যে, এই বাজারে নারী খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তিনি যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন, কিন্তু তিনি যেন একেবারে এই সমাজ ব্যবস্থাটাকে ভেঙে ফেলতে না পারেন, সেই ব্যবস্থাটাও কিন্তু তৈরি করা আছে। মানে একদিকে তাকে পরিষ্কার বাজারের শৃঙ্খলে তাকে আটকে ফেলা হচ্ছে, এবং সেই শৃঙ্খলটার বাইরে উনি যেতে পারছেন। বাজার কিন্তু আবার ওই আগের যে নারীর মিথ, মানে ভালো মা, ভালো স্ত্রী, ভালো নারী হতে গেলে আপনার এই এই যোগ্যতা পূরণ করতে হবে, তার সাথে আপনি বাইরে যাচ্ছেন সেটাও যুক্ত করে দিচ্ছে, কিন্তু ওই মিথের বাইরে কিন্তু আপনাকে যেতে দিচ্ছে না। তার মানে আপনি আরো বেশি করে ওই উপকরণগুলোই আছে হয়তো, মানে হ্যাঁ সেটা একটা, মানে যে বৃত্তটা দেওয়া ছিল বৃত্তটা একটু বড় করে দিয়ে উঠানে ঘুরবে, উঠানের বাইরে যাবে না। হ্যাঁ, কিন্তু উঠানের বাইরেও যেতে পারেন, কিন্তু ওইটাও একটা বৃত্তের ভেতরেই পড়ে আছে। হ্যাঁ, মানে ফেমিনাইজেশন অফ ওয়ার্কফোর্সের সাথে সাথে ফেমিনাইজেশন অফ কনজিউমার হচ্ছে, এবং তার ফলে আপনি দেখবেন নারীর প্রসাধন সামগ্রীর যে বাজার, সেটা কিন্তু বড় হচ্ছে দিনে দিনে, এবং এখন পুরুষদেরকেও ঢোকানো হচ্ছে তার মধ্যে, কারণ তাদেরকে এবার কেন ফেলে রাখবে। আর মানে প্রসাধন সামগ্রীর যে যারা উৎপাদক, তাদের ক্ষমতা কিন্তু বেড়ে যাচ্ছে। এই জায়গাটা আমি একটু বলি, পুরুষকে আনা হচ্ছে, বা কিন্তু পুরুষের জন্য আবার নারীকে দিয়ে প্রণোদিত করা হচ্ছে বিজ্ঞাপনগুলিতে। পরিষ্কারভাবে নারীর যে মানে একটি কনস্ট্রাকশন, নারীকে একভাবে তৈরি করা আছে, যে নারী মানে আপনাকে এই মডেলটাকে ফিট করতে হবে। এই জায়গাটা আমি একটু যদি যোগ করি, আমি জানি আপনি আমার সাথে একমত হবেন, যে নারীকে তো পণ্য হিসেবে, ভোগ্য পণ্য হিসেবে রাখা হচ্ছে, আর পুরুষকে বলেছে তুমি এই ভোগ্য পণ্য চাও, তাহলে তোমাকে এই জিনিসটা করতে হবে। হ্যাঁ, সেভাবে তো বিজ্ঞাপনটা হচ্ছে, সেভাবে বিজ্ঞাপন মানে বাজারজাত করা হচ্ছে। এবং আপনি নারী হিসেবে আপনি যে খুব এর বাইরে গিয়ে কিনছেন তা কিন্তু না, আপনি ওই ফেয়ার অ্যান্ড লাভলি চাইছেন, আপনি ওই সাবান বা ওই শ্যাম্পু ওগুলোই চাচ্ছেন, যেগুলো আপনাকে আরো সুন্দর করবে। কার জন্য? আপনার জন্য না, পুরুষের জন্য। তার মানে এটা ওই পুরুষতান্ত্রিকতার ঘেরাটোপটাই, কিন্তু চেহারাটা একটু পাল্টে গেছে। যে তুমি এই প্রসাধনীটা দাও, তাহলে তোমার কাছে নারী আসবে, সেটাও বলা হচ্ছে। হ্যাঁ, এবং কোন নারী? ওই ফরম্যাটের নারী, ওই কাঠামোর ভেতরকার নারী। এবং মানে দুজনের জন্যই এক ধরনের ফ্যান্টাসি ওয়ার্ল্ড তৈরি করা হচ্ছে, যে আপনি প্রত্যেকেই প্রতি মুহূর্তেই আপনি চাচ্ছেন আপনি ওই জায়গায় যেতে, ওই যে একটা মডেল তৈরি করা হচ্ছে, মডেলটাকে আপনি ফিট করতে চাচ্ছেন, এবং এই প্রক্রিয়াতেই আপনার জীবন কেটে যাবে। আপনার আজকে এই মোবাইল, কালকে আপনার ওই মোবাইল না হলে আপনি তো ওই সফল পুরুষের জায়গায় যেতে পারছেন না। এবং নারীদের ক্ষেত্রেও তাই, মানে কম্পিটিটিভনেস, মানে যেটা, যে প্রতিযোগিতা বাজারের জন্য গুরুত্বপূর্ণ, ওই প্রতিযোগিতা না, তুমি আরো ভালো মা হও, তুমি আরো ভালো ক্রেতা হও, কারণ আপনি মা তখন ভালো যখন আপনি ওই ব্র্যান্ডের মানে ডায়াপার ইউজ করছেন, তার আগ পর্যন্ত তো আপনি ভালো মা নন। তার মানে ভালো মা, আমাদের মারা যারা ডায়াপার কোনোদিন আমাদের জন্য ইউজ করেননি, তারা খুব ভালো মা হলেও আসলে এখানে এখন তারা আর ভালো মা হিসেবে গণ্য হতে পারবেন না, কারণ বাজারে তিনি চলছেন কিনা। বাজার চাচ্ছে ভালো ক্রেতা মাকে, ক্রেতা মাকে, ক্রেতা মা, ক্রেতা বাবা, ক্রেতা সব বাচ্চা। মানে আমি ইদানিং দেখছি ভারতীয় বিজ্ঞাপনে এখন বাচ্চারাও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, এবং তারা এক ধরনের এজেন্সির ভূমিকা। এই যে বাজার অর্থনীতি বলি, বা যারা বাজারের মানে পিছনে কাজ করেন বিপণনে, তারা তো মানে আমি যতটুকু বুঝলাম, একটু দেখে, যে তারা কেউ কেউ বলেছেন যে তারা 5 বছর থেকে বা 4 বছর থেকে একটা শিশুকে লক্ষ্য করে আগায়, যে সে একসময় আমার পূর্ণবয়স্ক ক্রেতা হবেন, সুতরাং তাকে এখন থেকে গাইড করে নিয়ে যায়। সুতরাং তাদের তো নজর অনেক সুদূর প্রসারী নজর। এবং ধরেন পানির বিজ্ঞাপন বা পানি যে বিশুদ্ধকরণের বিজ্ঞাপন, সেখানে ব্যবহার করা হচ্ছে শিশুদেরকে। মানে কোন জায়গা থেকে আপনার মানে নজরটাকে পাল্টে দেওয়ার একটা, এই শিশুটাই তো পরবর্তীতে যে সিদ্ধান্ত নেবে, এবং সে জানে জীবনের শুরু থেকেই যে এই পানিটাই ভালো। মানে আপনি চিন্তা করেন আমাদের সময়কার কথা, যখন ভাবা হতো টিউবওয়েলের পানিটাই ভালো, কারণ ওই সময় ওটাই মেইনস্ট্রিম ছিল, এখন বোতলের পানিটাই ভালো। এবং এই পুরো যে মানে উন্নয়ন প্রক্রিয়া যাকেই বলেন না কেন, এর সবকিছুর সাথে বাজারটা খুব গুরুত্বপূর্ণভাবে জড়িত। এবং যারা উৎপাদক, মানে যারা শিল্প তৈরি করছেন, সেটা মানে কি বলবো,
ডিপেন্ডেন্ট শিল্পই হোক, যেমন গার্মেন্টস শিল্প, অথবা নিজস্ব শিল্পই হোক না কেন, মূলত তাদের স্বার্থ কিন্তু রাষ্ট্র রক্ষা করে চলেছে। এবং আপনি দেখবেন যে বড় বড় মানে বিপণী বিতানের সিকিউরিটি দেওয়া হচ্ছে, নিরাপত্তার জন্য প্রচুর পুলিশ আছে, কিন্তু যেই সাধারণ মানুষ যাদের মূল ট্যাক্সের টাকা যে বাড়ি যাবেন, তার কিন্তু কোনো ধরনের সুযোগ সুবিধা আজকে নাই। আমি যত ভালো ক্রেতা হব তত আমার নিরাপত্তার জন্য সবাই উদ্বিগ্ন হবে। ওইটাই হয়ে দাঁড়ালো দেখা হচ্ছে, তাহলে, হ্যাঁ। যে আমার পকেটে টাকা থাকলে আমি নিরাপত্তা আমি কিনতে যত ভালো পারি। ক্রেতা তত আমার প্রতি তার মানে দয়ালু হবে। হ্যাঁ। তার মানে আপনি তো আসলে কিনছেন আপনার নিরাপত্তা, সেই পারচেজিং পাওয়ারটা আপনার থাকতে হবে। তার মানে আপনি একজন কৃষক হলে আপনার নিরাপত্তা থাকবে না, এটা আপনি ধরেই নেবেন। যেমন ইন্ডিয়াতে যেরকম, ভারতে আমরা দেখি যে কৃষকরা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি হারে আত্মহত্যা করে। এবং এই যে এত উন্নয়ন আপনি ভারতে দেখবেন, ভারতের সম্পর্কে শুনবেন, সেটা ওই ফ্যান্টাসি উন্নয়ন, এটা তো শুধু এটা খুব অল্প জায়গায় হ্যাঁ। সীমাবদ্ধ, এবং আপনি বেশিরভাগ লোকের অবস্থা অনেক খারাপ, ইনইকুয়ালিটি বা অসমতা যেটাকে আমরা বলি সেটা খুবই বেশি। সেই জায়গাতে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। তারপরেও কিন্তু ইনইকুয়ালিটি বাড়ছে আমাদের, হ্যাঁ, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। একবার যখন বাড়তে শুরু করে তখন কিন্তু সেটা আমি আবার বিরতিতে যাব, ফিরে এসে আলোচনা করতে চাই এই যে বাজারের কাছে পরাধীন হয়ে যাওয়া, সমর্পিত হয়ে যাওয়া, এই যাওয়ার জায়গা থেকে আমরা আসলে এই যে বাজারের কাছে আবার আমাদের এই যে দাসত্ব, সেই জায়গায় একজন মা, হ্যাঁ, এই যে আমরা আবার উৎসবে ফিরে আসতে চাই, সেই উৎসবে তখন তার এক ধরনের যে এখানেও একটা প্রতিযোগিতা, যে ঈদে সে তার সন্তানদেরকে কে কতটুকু ভালো কিছু দিতে পারলো, সেখানে তো একটা বাজারের চোখেই দেখা হচ্ছে মাকে। আবার তো সেই বাজারের চোখে দেখা হবে যে ঈদের দিন সকালে কোন মা তার সন্তানকে কি কাপড় দিলেন, কি জুতোটা দিলেন, কি চুড়ি ফিতা দিলেন, বা অন্যান্য আজকাল তো অনেক বিষয় আছে, কোন মেহেদিটা দিলেন সেটাও একটা বিষয়। এই যে আবার যে একটা বিচারের কাঠগড়ায় আবার বাধা আছেন পাশে ফ্ল্যাটের বা পাশের বাড়ির মানুষ আরেকজন মায়ের সঙ্গে, মাকে কেন আবারও সেই প্রতিযোগিতা নামানো? মাই সবসময় নামেন হয়তো বা তা না, এক্ষেত্রে বাবাও হয়তো নামেন, কারণ বাবাদেরও পারচেজিং পাওয়ার কতটুকু আছে সেটার উপর নির্ভর করে। তবে হ্যাঁ, সন্তানের কাছে তো মাই আসলে মূলত জিনিসটা পৌঁছে দিচ্ছে, চাহিদাপত্র তৈরি করে তো মা। সুতরাং ওই হয়তো কোনো কোনো পরিবারে বাবাই বলেন, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু সার্বিকভাবে আমাদের অভিজ্ঞতা বলে যে মারাই বেশি বলেন, যে বাবাকে বলেন যে তার সন্তানের জন্য কি দরকার না, সেটা একটা। হ্যাঁ, আর যে বিষয়টা হয় যে বাবারা এই দায়িত্বগুলো মাদের, মানে ওই শ্রম বিভাজনের মধ্যেই পড়ে যায় যে এটা মার কাজ, এটা মা করবেন। এখন সেসব তো চলেই আসছে, এবং এটা বারে বারেই মানে মাথায় রাখতে চাই, সেটা হচ্ছে যে, এবং আলোচনার মধ্যে আসা উচিত যে এই যে এই প্রতিযোগিতাটা তো আসলে ওই শিশুদের কারো জন্যই ভালো নয়, এবং মার জন্য তো নয়। এবং সেই বিষয়টা আসলে আমাদের প্রত্যেকেরই উচিত এই জায়গাটা খেয়াল করা, কারণ আমরা এর আগে দেখেছি ওই যে ইন্ডিয়ান সিরিয়াল, বাংলা সিরিয়াল দেখে আত্মহত্যার ঘটনাও ঘটেছে, এবারও ঘটছে শুনছি, এবং সেই সমস্ত বিশেষ ধরনের জামা কাপড়। এবং এই ক্ষেত্রে তো মানে মিডিয়া একটা বিরাট ভূমিকা রাখছেই, কিন্তু ওই ভূমিকাটাও যেমন আমাদের খুব ক্রিটিক্যালি দেখা উচিত, যে কেন এই ধরনের বিষয়গুলো আমাদের দেখতে বাধ্য হচ্ছি, আমাদের চ্যানেল ওখানে দেখা যাচ্ছে না, আমরা ওনাদেরকে দেখতে বাধ্য। এবং আপনি যদি ওই সমস্ত সিরিয়ালের দিকে তাকান তাহলে খুব পরিষ্কার কিন্তু যে আপনাকে ওই কনস্ট্রাকশনের মধ্যে রাখা হচ্ছে, আপনাকে ওই নারীর থেকে কোনোভাবে বের হতে দেওয়া হচ্ছে না। আপনার সমাজ বিজ্ঞান বিভাগ থেকে যদি আপনি জরিপও করেন, শহর কেন্দ্রিক জরিপ বা গ্রাম কেন্দ্রিক যেভাবে করেন না কেন, দেখবেন যে এবার যে কেনাকাটাটা হলো তার একটা বড় অংশ কিন্তু ওই সিরিয়ালগুলোকে অনুকরণ করে করা হয়েছে, ওই কাপড়টাই যে খুঁজেছে ক্রেতারা, মেয়ের জন্য, নিজের জন্য। মানে আমিও তো যখন যাই কাপড় চোপড় তো আমাদেরও কিনতে হয়, গিয়ে যদি কখনো জিজ্ঞেস করি যে এই কাপড়টা কি দেশি, মানে আপনি চিন্তাই করতে পারবেন না যারা বিক্রি করছেন তারা যে কি একটা মানে এক্সপ্রেশন দেন, মানে আমরা দেশি কাপড় বিক্রি করবো, আপনি ভাবলেন কিভাবে ব্যাপারটা এরকম জায়গায়। আমরা যারা দেশি কাপড় কিনতে চাই তাদের জন্য খুব বিপদ, তাদের জন্য কয়েকটা নির্দিষ্ট জায়গা ছাড়া কোথাও যাওয়া যায় না। আবার দোকানিরা বুঝেও ফেলেন যে ক্রেতাকে বুঝেও ফেলেন যে উনি আসছে দেশ কিনতে, কাপড় কিনতে না। হ্যাঁ, আর আমার যেটা বলার যে এখানে এই অসুস্থ প্রতিযোগিতাতে আমরা কেন ঢুকবো? আমি যদি বুঝি যে এই প্রতিযোগিতাটা অসুস্থ, এই প্রতিযোগিতাটি আমার শিশুকে, আমার সন্তানকে আরো একটি খারাপ, আরো একটা এক্সট্রা একটা বোঝা চাপিয়ে দিচ্ছে তার উপর, যে আমাকে শুধু যে ভালো রেজাল্ট করতে হবে, ওর থেকে বেশি নম্বর পেতে হবে তা না, ওর থেকে বেশি দামি কাপড় পরতে হবে, এটা তো
একটা ভয়াবহ প্রতিযোগিতা, এবং এই প্রতিযোগিতার মধ্যে যদি সমাজ এখান থেকে যদি না ফিরি আমরা, তাহলে এটা আমাদের সন্তানদের উপর এর বিরাট ভূমিকা থাকবে। কাপড় নিয়ে অনেক কথাবার্তা হয়ে গেল, খাবারে যেতে চাই। খাবারের জায়গাটা তো মায়ের যে নিজস্বতা ছিল আমাদের এখানে, সেই নিজস্বতাটাও তো আমাদের একটু বদলে গেছে, নষ্ট হয়েছে বলবো না বদলে গেছে বলবো। মানে আমার কাছে মনে হয় যে ধরেন আমি যেহেতু সবসময় মানে জেন্ডার রোল যেটা আমার উপর অ্যাসাইন করা আছে সেটাকে আমি করতে চাই না। তাছাড়া মানুষ হিসেবে, ব্যক্তি মানুষ হিসেবে আমি রান্না করতে পছন্দ করি না, কিন্তু হয়তো কখনো কখনো করতে পছন্দ করি। যেমন গত ঈদে আমি কিছুই রান্না করিনি, কিন্তু এই ঈদে আমার মনে হচ্ছে যে আমি হয়তো করব, সেটা হয়তো আমার যিনি সঙ্গী আছেন তিনিও করবেন, মানে আমরা দুজনে মিলেমিশেই করব। কিন্তু মিলেমিশে করাটা খারাপ কিনা তা আমি জানি না, কিন্তু আমার পরিষ্কার এইটা পরিষ্কারভাবে ভাবনায় থাকতে হবে যে কি খাচ্ছি বা কি খাওয়াচ্ছি, তার মধ্যে তো একটা চিন্তা টেনশন রয়েই গেছে যে ফরমালিনওয়ালা খাচ্ছি নাকি ঠিকঠাক জিনিস খাচ্ছি, সেটা তো রয়েছেই। সেটা তো কিছুটা বদলে দিয়েছি আমাদের লাইফস্টাইল, কারণ আমি তো যে কোনো ফল খেতে ভয় পাই। তার মানে আমাদেরকে ওই জিনিসটা তো চিন্তা করতে হচ্ছে। আমাদের যে ডায়েট চার্ট ছিল আগে, সেটা তার থেকে বদলে গেছে, এখন সেই পাশাপাশি ওই জায়গাটাও যে ঈদের দিন সকালবেলা যে মায়ের হাতের যে যে পদগুলো ছিল, সেই জায়গাগুলোতে আবার নতুন নতুন জিনিস আমরা দেখছি। আপনি যে টেলিভিশনগুলোর কথা বলেন, চ্যানেলগুলোর কথা বলেন, সেই জায়গা থেকে কিছু আমদানি করা হয়েছে। আমার কাছে মনে হয় খাদ্যের ক্ষেত্রে তো আপনি অন্য দেশের খাবার খেতে অসুবিধা কিছু নাই, আমি বন্ধ করতে চাই না, কিন্তু মানে নামকরণে বা আমার নিজেরটাকে আমি না করে এইটা খুব মানে সেকেলে এটা না বলে তো করাই যায়। সমাজ তো এভাবেই বদলায়, এক সময় কিছু না কিছু বদলে যায়, কিছু চলে যায়, কিছু থেকে যায়। এখন যেটা মানে যেটা বদলে যাচ্ছে, যেটা ছেড়ে আমরা অন্য জায়গায় যাচ্ছি, সেটা কিন্তু আমাদের দিকে তাকাতে বলে যে কেন আমরা বদলে যাচ্ছি। কারণ ক্ষমতার জায়গায় দুটো সমাজের মধ্যে, এই দেশ আর ওই দেশের মধ্যে, ওই দেশের ক্ষমতাটা অনেক বেশি। যে ছেলেটি, যে মেয়েটি হলে থাকে, ওর প্রতি আকর্ষণ, ঢাকায় যে চাকরি করে, পরিবার নিয়েও আছে ঢাকায়, সে তার মার কাছে যাচ্ছে, বাবার কাছে যাচ্ছে, পরিবারের কাছে, সে তো একটা পায়েসের টানেও যায়। হয়তো যেত, আগামীতে হয়তো অন্য কিছুর টানে যাবে। এখন আমার কথা হচ্ছে অন্য কিছুর টানে যদি যায়, ধরেন সে যদি পায়েসের বদলে, সেমাইয়ের বদলে সে যদি পুডিং খেতে যায়, আমার কথা সে যদি পুডিং খেতে যায়, মানে বা অন্য কোনো, আমি জানি না ইন্ডিয়ান কোনো ডিশের নাম এই মুহূর্তে মনে করতে পারছি না, সেরকম পাস্তা খেতে যায় বা কোনো একটা বিশেষ গোলাপ জামুন খেতে যায়, আমি জানি না, সেটা যদি খেতে যায়, তার মানে হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে সাংস্কৃতিকভাবে আমরা অনেক বেশি মুখাপেক্ষী হয়ে আছি অন্যের সংস্কৃতির প্রতি। এখন নিজের সংস্কৃতির প্রতি ফিরবো কিনা, বা সেটা একটা রোমান্টিসিজমেরও জায়গা, কিন্তু সেই রোমান্টিসিজমে যাওয়ার চাইতে আমার কাছে যেটা মনে হয় যে আসলে যা খাচ্ছি সেটা সেফ খাবার খাচ্ছি কিনা। যা খাচ্ছি, যেমন রোজায় আমি দেখছি ইদানিং অনেক বেশি মানে ভাজা পোড়া এবং যেগুলো স্বাস্থ্যকর খাবার নয়, সেগুলোর সংখ্যা কিন্তু বাড়ছে দিনে দিনে, এবং গত বছরের তুলনায় এই বছর বেশি হয়েছে, আরো 10 বছর আগের তুলনায় অনেক বেশি হয়েছে। এবং এই জিনিসগুলো বরং খারাপ, ক্ষতিকর। এখন হয়তো পাশের দেশে বা সৌদি আরবে বা অন্য কোথাও সব খায়, কিন্তু আমার দেশে যে হিট, আমাদের দেশে যে হিউমিডিটি, সেই সমস্ত কিছু বিচার করে আমাদের দেশের খাবার দাবার আমাদের মতো হওয়া উচিত। সেটা যদি না দেখে না করে আমরা অন্যদিকে যাই, তার মানে হচ্ছে আসলে ওরা আমাদের চাইতে সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে যে শক্তিশালী, এবং আমরা ওদের মুখাপেক্ষী, সেখানে আমরা মায়ের কাছে ফিরতে চাই, মামানে দেশ, অবশ্যই মামানে দেশ। এবং এক্ষেত্রে মা খুব গুরুত্বপূর্ণ, বাবাও খুব গুরুত্বপূর্ণ। উভয়ই ঠিক করবেন আসলে তার সন্তান কোন প্রতিযোগিতায় যাবে, কোন প্রতিযোগিতায় যাবে না। এবং এক্ষেত্রে আপনি যদি প্রত্যেকে যদি আমরা বাবা মা হিসেবে আমাদের সন্তানকে পরিষ্কার করে বলে দিই যে কোনো প্রতিযোগিতা নাই, মানুষের সমতা নিয়ে, মানুষে ভেদাভেদটা কত খারাপ, এই বিষয়গুলো যদি ছোটবেলা থেকে এদেরকে বলে দেই, তাহলে আসলে আমরা সামনে একটা ভালো সমাজ দেখতে পেতে পারি। এই জায়গাতে বলা যে উৎসবে, হ্যাঁ, ওই যে আমরা বলেছিলাম, শুরুতেই বলেছি, আমাদের কথাতে থাকলো যে মায়ের মতো করে, মা তো সুন্দরভাবেই তার সন্তানদেরকে সাজাতে চান, সন্তানদেরকে লালন করতে চান, উৎসবে মাতিয়ে তুলতে চান। বাবাও সঙ্গে আছেন, কোনো সমস্যা নেই, বাবাও থাকবেন, বাবারা আছেন, বেশি করে থাকবেন। হ্যাঁ, বেশি করে থাকবেন। পাশাপাশি যে আবার দেশের কথা, যে মা তো দেশও, সেই দেশ নির্ভরতা, যে আমি আমার যে সংস্কৃতি, আমার দেশ, আমার মাটি, তার সঙ্গে সামঞ্জস্য রেখে উৎসবটা পালন করি, সেটাই বলতে চাচ্ছিলাম।
হ্যাঁ সে তো নিশ্চয়ই, সেটা না হলে পরেই তো হ্যাঁ। অনেক বেশি পরমুখাপেক্ষী হয়ে যায়। আর সমতার বিষয়টা এরকম জায়গায় যে বাচ্চারা যখন জানবে যে আমার এই জামাটা এত টাকা দিয়ে না কিনে আমি যদি সেই টাকাটা, যার কম কাপড় আছে জি। তার জন্য খরচ করতে পারি, এবং সে নিজে যদি করতে পারে, তাহলে তার যেই অনুভূতি হবে সেই অনুভূতিটা সারা জীবন থাকবে। কিন্তু আমাদের একটা শেষ বেশি করতে দামি হচ্ছে জামা আপা, সারা জীবন থাকবে আমাদের না। শেষ করতে হচ্ছে আপা, মা সুন্দর থাকুন এবার উৎসবে, মায়ের সন্তানরা সুন্দর থাকুক, মায়ের পরিবার সুন্দর থাকুক, নিরাপদ থাকুক। এভাবে থাকুক, সেই প্রত্যাশায় আজকে শেষ করি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।